খুব ব্যথা করছে তাই না? জাহিন নিষ্প্রভ স্বরে বলে, একটু না। সরি, আমি সত্যি বুঝতে পারিনি কখন এমনটা করে ফেলেছি। আপনি ছাড়ুন আমাকে, না হলে কখন আবার ঘুমের মাঝে এমনটা করে বসবো। অয়ন্তী সরে যেতে চাইলে জাহিন হাতের বাঁধন দৃঢ় করে। অয়ন্তী জাহিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হলো, ছাড়ুন। জাহিন জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে প্রগাঢ় গলায় বলে, প্লিজ অয়ন্তী, দূরে সরে যাবেন না। আমার বুকের মধ্যখানেই থাকুন আপনি। অয়ন্তী জাহিনের দিকে সন্তর্পণে তাকালো। জাহিন শান্ত চোখে তাকিয়েছে তার দিকে, কিন্তু শান্ত চোখের ভাষা বড্ড অন্যরকম, সেটা অয়ন্তী মেয়ে হয়ে স্পষ্ট বুঝতে পারছে। অয়ন্তী জাহিনের চোখে চোখ রেখে মিহিস্বরে বলে, আপনি কি কিছু বলতে চান আমায়? জাহিন শুকনো ঢোক গিলল। সে তো অনেক কিছুই বলতে চায় অয়ন্তীকে, কিন্তু কণ্ঠনালীতে সেই সকল কথাগুলো এসে আটকে যায়। জাহিন চোখ বন্ধ করে নিজেকে তটস্থ করল। অয়ন্তীর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করে রাশভারী গলায় বলে, ঘুমান অয়ন্তী, রাত অনেক হয়েছে। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই লোক এতটা ধৈর্যশীল কি করে হতে পারে? এই ধৈর্যের আড়ালে লুকিয়ে থাকা একজন প্রেমিক পুরুষকে কবে কাছে পাবে সে? তবে মাঝে দুইবার পেয়েছিল। একবার নিজের অজান্তে প্রথমবারের মতো তার কাছে আসা, আর একবার নেশায় কাবু হয়ে তার কাছে এসেছিল। কিন্তু কবে সকল জড়তা কাটিয়ে জাহিন নিজ থেকে তার কাছে আসবে? সে কাঙ্ক্ষিত রাতটা কবে আসবে, যেদিন জাহিনের এই ধৈর্যের বাঁধ ভাঙবে? সেই রাতটার অপেক্ষায় থাকলো অয়ন্তী। লিজা পড়ার টেবিল গুছিয়ে শরীর টান টান করে উঠে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:15 বাজে। লিজা হতাশার নিঃশ্বাস ছাড়ল। জীবনটা পুরো তামা করে দিল জাতীয় বিশ্ববিদ্যালয়। কথা নেই বার্তা নেই, হুট করে নির্বাচনের 1 মাস আগে ইনকোর্স পরীক্ষার রুটিন দিয়ে দিল। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখে শিখতে হবে কি করে শিক্ষার্থীদের বাস দেওয়া লাগে। লিজার হঠাৎ করে মনে পড়ল অয়ন্তীর কথা। অয়ন্তী কি জানে ইনকোর্স পরীক্ষার যে রুটিন প্রকাশ হয়েছে? হয়তো জানে, আবার নাও জানতে পারে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন ফোন দেওয়াটা ঠিক হবে না। তাই লিজা ঠিক করলো সকালে ফোন দিয়ে পরীক্ষার বিষয়ে কথা বলবে। লিজা লাইট নিভিয়ে বিছানায় শুতে যাবে, সাথে সাথে ফোনের রিংটোন বেজে ওঠে। লিজা পুনরায় রুমের লাইট জ্বালালো। এত রাতে কে কল করলো তাকে? কারো কোনো বিপদ হয়নি তো আবার? লিজা জলদি করে ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফোন নাম্বারটা দেখে চেহারার রং পাল্টে গেল। আজ যদি এই লোককে না ধোলাই দিয়েছে পাউডার ছড়া, তাহলে তার নাম লিজা না। শালা এত রাতে ফোন দিয়ে মেয়েদেরকে বিরক্ত করা। লিজা কলটা ধরে কটু কথা বলতে নিবে, তখনই পাশ থেকে ভেসে আসে একটা পুরুষালী ভারী কণ্ঠ। আসসালামু আলাইকুম। লিজা থমকে যায়। এর জবাবে তো আর বাজে কথা বলা যায় না, তাই আস্তে করে বলে, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এমন কি কেউ যে আপনাকে চাই? লিজা তেতে উঠে বলে, এই মিয়া, কেডা আপনি? রাত বিরাতে মায়াদের বিরক্ত করেন, কাজ কাম নাই আপনার? লোকটা মজা পেল লিজার কথা শুনে, কৌতুকের স্বরে বলে, ওয়াও, এটা বুঝি আপনাদের আঞ্চলিক ভাষা? লিজা কটমট করে বলে, যে এটা আমাগো আঞ্চলিক ভাষা। এখন আঞ্চলিক ভাষায় কি আপনি কোনো গালি শুনতে চান? যদি শুনতে না চান তাহলে ফোন রাখেন। প্লিজ প্লিজ ফোন রাখবেন না। আপনি যদি এখন ফোন কেটে দেন না, জানি আবার আপনি কবে ফোন ধরেন। 100টা কলের মাঝে আপনি মাত্র একটা কল ধরেন। লিজা এবার সিরিয়াস হয়ে বলে, এই আপনি কে বলুন তো? কোনো প্রতারক, দালাল নাকি চোর? এই তিনটার কিছুই না আমি। তবে এই 3 ধরনের মানুষ আমাকে দেখলে ভয় পায়, আর আপনি কিন্তু এই তিনটার মাঝে একটা। লিজা ভুরু কুচকে বলে, মানে? আপনি একজন চোর। লিজা রাগ দেখিয়ে বলে, এই মিয়া, আমি আবার কি চুরি করলাম? কেন? আমার মন। মানে? প্রেম ভালোবাসা করবেন আমার সাথে মিস লিজা? লিজা হতবাক হয়ে যায় পুরুষটির কথা শুনে। রাতে বিরাতে তাকে ফোন দিয়ে প্রেম করার প্রস্তাব দিচ্ছে। লিজা তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে, আপনি কোন দেশের লাট সাহেব যে আপনার সাথে আমি প্রেম ভালোবাসা করতে যাব? বাংলাদেশের লাট সাহেব। আর এই লাট সাহেবের সাথে একবার করেই দেখুন না, অনেক ভালোবাসবো আপনাকে, অনেক। লিজা ঝাঁঝালো কণ্ঠে বলে, এই আপনি ফোন রাখেন না তো, অসভ্য লোক কোথাকার। লিজা। লোকটার এমন আবেগ মেশানো ডাক শুনে লিজার বুকটা ধক করে ওঠে। লিজা শুকনো ঢোক গিলল। পুরুষটি পুনরায় নরম গলায় বলল, দেখা করবেন আমার সাথে একটা বারের জন্য? না, আপনার সাথে আমি দেখা করব না। বলে ঠাস করে কল কেটে দিয়ে লিজা লাইট নিভিয়ে ধপ করে শুয়ে পড়ে।
বুকটা জানি কেমন ধকধক করছে। এমনটা করছে কেন? লিজা জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। এমন সময় মেসেজ আসার শব্দ হলো। লিজা মেসেজ আসার শব্দ শুনেও শুয়ে রইল। সে জানে ওই অজ্ঞাত লোকটাই মেসেজ করেছে। পুনরায় মেসেজ আসার শব্দ ভেসে আসলো। লিজা এবার হাত বাড়িয়ে ফোনটা নিল। মেসেজ অপশনে ঢুকে চোখ বুলালো। আপনার গ্রামে আমি আসবো মিস লিজা, তখন আমার সাথে আপনাকে দেখা করতেই হবে। আপনি দেখা না করলে পুরো গ্রামটা রটিয়ে দিব যে আপনি আমার সাথে প্রতারণা করেছেন, ভালোবাসার অভিনয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আমার কাছ থেকে। লিজা চোখ বড় বড় করে তাকিয়ে রইল ফোনের দিকে। কি ডেঞ্জারাস এই লোক! বলে কিনা সে তার সাথে ভালোবাসার অভিনয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কত বড় বেয়াদব ছেলেটা! লিজা রেগেমেগে আগুন হয়ে ছেলেটার নাম্বারে কল করলো। শারাফের ফোন নন স্টপ বেজে যাচ্ছে, আর সেটা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। চোখে মুখে রয়েছে প্রশান্তির আভাস। শারাফ বেডের সাথে মাথাটা হেলিয়ে দিয়ে মাথার নিচে দুহাত রেখে দুপা নাড়াতে নাড়াতে ভাবলেশীন ভাবে বলে, কেমন লেগেছে মিস লিজা ভিজা আপনার ফোন না ধরাতে? নিশ্চয়ই খুব রাগ উঠছে আমার উপর, তাই না? শারাফ কথাটা বলে তড়িৎ বেগে সোজায় বসে ফোনের দিকে তর্জনী তাক করে থমথমে গলায় বলে, এবার বোঝেন কেমন লাগে একটা মানুষ ফোন না ধরলে। 5-5বার রিং হওয়ার পর বন্ধ হয় ফোন আসা। কিছুক্ষণ পরেই শারাফের ফোনে মেসেজ আসার শব্দ হলো। শারাফ মেসেজ চেক করে চোখ বড় বড় করে তাকিয়ে হতবাক হয়ে বলে, ভবিষ্যৎ জামাইকে শালা বানিয়ে দিল এই মেয়ে। শারাফ পুনরায় লিজাকে মেসেজে দিল, শোনা, এটা কি বলছো তুমি? আমি হতে চাইছি 3 অক্ষরের জামাই, তোমার আর আমি 2 অক্ষরের শালা বানিয়ে দিলে এটা ঠিক না শোনা। শারাফের মেসেজটা দেখে লিজার চোখ কপালে উঠে যায়। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ বসে রইল। মানুষটা যদি তার সামনে থাকতো এই মুহূর্তে, তাহলে তাদের গ্রামে থাকা গোবর ভর্তি ডোবায় চুবিয়ে মারত। কিন্তু আপাতত নেই, তাই মেসেজেই যা করার করতে হবে। লিজা আবারও মেসেজ দিল শারাফকে, স্বপ্ন দেখতে থাক অসভ্য বেটা মানুষ, জীবনে 3 অক্ষরের জামাই হতে পারবি না তুই আমার। শারাফ লিজার মেসেজটা দেখে বলল, কি ঝগড়ুটে মেয়ে রে বাবা, কথার উপর কথা। পরপর শারাফ আবার মেসেজ দিল, চ্যালেঞ্জ করছো আমাকে? ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। লিজা মেসেজটা পড়ে ফোনটা রেখে ভেঙিয়ে ভেঙিয়ে বলে, আসছে কোথাকার কোন চ্যালেঞ্জ বলা, তোর পাদের চ্যালেঞ্জের গুল্লি মারি। বলে লেপ গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিন্তু শারাফের চোখে ঘুম। সে কি করে এই চ্যালেঞ্জ জিতবে সেই ভাবনাতে বিফোর। আর তার চেয়ে বড় ভাবনার বিষয় হলো, লিজা যখন জানতে পারবে এই অপরিচিত মানুষটা শারাফ, তখন লিজা কি প্রতিক্রিয়া করবে। এটা ভেবে শারাফের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কেটে গেছে 2 দিন। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিন ব্যস্ত হয়ে পড়ল আসন্ন নির্বাচনের কাজ নিয়ে। এদিকে অয়ন্তীও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর পড়াশোনা ঠিকমতো করা হয়নি বলতে গেলে, তাই একটু পড়াশোনা করে তো পরীক্ষাটা দিতে হবে, তা না হলে তো পরীক্ষায় গোল্লা পাবে। এদিকে যারা আছে নুহাসকে নিয়ে মহা চালায়। নুহাস তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। নুহাসের করা ইগনোর একদম সহ্য করতে পারছে না যারা। নুহাসের ইগনোর করা দেখে মনে হচ্ছে যেন সে কেউ না, কিন্তু কয়েকদিন আগেও তো কত সুন্দর করে জান টান ডাকলো তাকে। আর এখন নুহাসের ভাবগতি মনে হচ্ছে এমন কিছু হয়নি তাদের মাঝে। তাই আজকে যারা ঠিক করেছে, আজকে সে নুহাসের কাছে যাবেই যাবে, আর নুহাসকে জ্বালিয়ে মারবে। যারা পড়া টেবিলে বসে এসব ভাবছে আর ছক কষছে কি করে নুহাসের কাছে যাওয়া যায়। বেটা ওই ঘটনাটার পর থেকে এখন আর দরজা খোলা রাখে না, সব সময় দরজা লক করে রাখে, যাতে করে যারা আবার রুমে না ঢুকতে পারে। কিন্তু যারা তো আজকে যাবেই, ওই রুমে যেই করেই হোক। আকস্মিক যারা বসা থেকে লাফিয়ে উঠে হাসাহাসি মুখে বলে, পেয়ে গেছি বুদ্ধি, এখন শুধু সেটা প্রয়োগ করার পালা। আমাকে জ্বালিয়েছ, এবার তোমার জ্বালার পালা। যারা কোমর বাঁকিয়ে বইয়ের শাড়িতে একটা বই খুঁজতে খুঁজতে বলে, কোথায় গেল আমার ইংলিশ বইটা, কোথায়? বইটা হাতে পেয়ে পুনরায় চেয়ারে বসে বইয়ের পাতা উল্টাতে শুরু করলো। খুঁজে বের করতে শুরু করলো কঠিনে থেকে কঠিনতম ন্যারেশন। 5 মিনিট পর খুঁজে পেল একটা কঠিন ন্যারেশন। এই ন্যারেশন বুঝিয়ে দিতে বলবে নুহাসকে। নুহাস ইংলিশে অনার্স আর মাস্টার্স দুটোই করেছে। সেই সুবাদে নুহাস ইংলিশ খুব ভালো পারে, আর সেই সুবিধাটাই আজকে যারা কাজে লাগাবে। যারা বই খাতা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আস্তে আস্তে হেঁটে নুহাসের রুমের কাছে এসে দরজায় টোকা দিল। দরজার শব্দ শুনে নুহাস ভেতর থেকে বলে, কে?
যারা গলা পরিষ্কার করে বলে। নুহাস ভাই, আমি। যারা কণ্ঠস্বর শুনে নুহাস তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসে বিড়বিড় করে বলে। এই আত পাগল মেয়ে কি চায় আবার? যারা পুনরায় বলে। নুহাস ভাই, তুমি কি ভেতরে আছো? নুহাস নিজেকে সামলে নিয়ে বলে। হ্যাঁ যারা, বলো কিছু লাগবে তোমার? যারা অবলীলায় বলে। হ্যাঁ লাগবে তো তোমাকে। নুহাস হকচকিয়ে উঠে যারার কথা শুনে। কি বলছে এই মেয়ে? বাড়ির কেউ যদি এটা শুনে তাহলে কি ভাববে? নুহাস চুপ মেরে রইল। যারা পুনরায় কিছু বলতে যাবে তখনই দেখে জাহিন উপরে উঠছে। ভাইকে দেখে যারার মাথায় বুদ্ধি খেলে গেল আর কুটিল হেসে মনে মনে বলে, দরজা খুলবে না তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা। দরজা তুমি খুলবে, সাথে তোমার ঘাড়ও খুলবে। যারা কয়েক কদম এগিয়ে এসে ভাইকে বলে, ভাইয়া, নুহাস ভাই দরজা খুলছে না, দেখো। জাহিন হঠাৎ বোনের এমন কথা শুনে ভুরু কুঁচকে বলে, মানে? মানে দেখো না, আগামীকাল আমার কোচিং ইংলিশ পরীক্ষা, আর আমি একটা ন্যারেশন কিছুতেই সলভ করতে পারছি না। তাই নুহাস ভাইয়ের কাছে এসেছি, কিন্তু নুহাস ভাই তো দরজাই খুলছে না। তুমি একটু বলবে খোলার জন্য? কিন্তু জাহিন যারার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়ে বলে, দেখি ন্যারেশনটা। ভাইয়ের কথা শুনে যারা থমকালো। এবার কি হবে? ভাই তার ইংলিশ নিয়ে পড়েনি নে, ঠিক আছে, কিন্তু এই ন্যারেশন তো 1 মিনিটের মধ্যে সমাধান করে দিবে। যারা আমতা আমতা করে বলে, তুমি পারবে ভাইয়া, তুমি তো অঙ্ক নিয়ে পড়েছো। পারবো, তুই চল আমার সাথে, আমি বুঝিয়ে দিচ্ছি। নেও ঠেলা। যারা সবাসায় এক খাবলা ছাই ঢেলে দিল তার ভাই। জাহিন 2 কদম এগিয়ে যেতেই ফোন বেজে ওঠে। কিছুক্ষণ কথা বলার পর যারাকে বলে, আমাকে বেরোতে হবে, তুই নুহাসের কাছ থেকে বুঝে নে ন্যারেশনটা। যারা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমোদে। তার সাথে আল্লাহ আছে, না হলে এভাবে মোড়টা ঘুরিয়ে দেয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এবার কোথায় যাবে মিস্টার নুহাস রহমান? জাহিন চলে যেতে নেবে তখনই যারা বলে ওঠে, কিন্তু ভাইয়া, নুহাস ভাই তো দরজাই খুলছে না, ভেতরে কি করছে কে জানে। দাঁড়া, আমি দেখছি। জাহিন দরজায় টোকা দিয়ে 2 বার নুহাসকে ডাকতে দরজা খুলে গেল। জাহিন নুহাসকে দেখে বলল, যারা একটা ন্যারেশন বুঝছে না, ওকে বুঝিয়ে দে তো। কথাটা বলেই জাহিন চলে যায়। নুহাসের মুখে অমাবস্যার ঘোর অন্ধকার নেমে এলো। এমএ নিশ্চিত কিছু একটা করবে। তার ভাইয়া যদি জানতো এমের মনে কি কি আছে, তাহলে হয়তো জীবনেও এই ঘরে আসতে দিত না। যারা হাসি মুখে রুমের ভেতরে ঢুকে, কিন্তু নুহাস এখন আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। চিন্তায় আছে ওই দিনের মতো যদি আবারও সে দুর্বল হয়ে পড়ে তখন কি হবে। এই মেয়েটা কেন তাকে এভাবে জ্বালাচ্ছে? যারা টেবিলের উপরে বই খাতা রেখে চেয়ার টেনে বসে গলার স্বর টেনে টেনে বলে, নুহাস ভাই, তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আমায় তাড়াতাড়ি বুঝিয়ে দাও ন্যারেশনটা। তুমি যদি ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকো তাহলে তো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হয়ে যাবে। নুহাস চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজেকে তটস্থ করে টেবিলের দিকে এগিয়ে এসে চেয়ারে বসে বলে, কোন ন্যারেশনটা বুঝতে পারছো না দেখি? যারা আস্তে করে বলে, বইয়ের সাদা রঙের পাতায় থাকা সব ধরনের ন্যারেশন আমি বুঝতে পারি, কিন্তু তোমার মনের কঠিনতম ন্যারেশনটা আমি বুঝতে পারি না শুধু। নুহাস চারার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, কিছু বললে? কই না তো। বের করো। যারা ন্যারেশনটা বের করে দিল। নুহাস ন্যারেশনটার কিছুক্ষণ চোখ বুলিয়ে যারাকে বোঝাতে শুরু করলো, কিন্তু যারা ন্যারেশন বোঝার পরিবর্তে সে এক ধ্যানে তার স্বপ্নের প্রেমিক পুরুষকে দেখছে। এই প্রেমিক পুরুষ স্বপ্নেই অনেক ভালো, তাকে স্বপ্নেই ভালোবাসে, যত্ন করে, কিন্তু বাস্তবে একটুও ভালোবাসে না। আচ্ছা, বাস্তবে ভালোবাসা কি না পরীক্ষা করা দরকার। নুহাস সম্পূর্ণ ন্যারেশনটা বুঝিয়ে বলে, বুঝতে পেরেছো সবটা? নুহাস কথাটা সমাপ্ত করতে যারার বুকের পা পাশে হাত রেখে আহ করে ওঠে। যারা এমন আর্তনাদ শুনে নুহাসের আত্মরাত্মা কেঁপে ওঠে। বিচলিত গলায় বলে, কি হয়েছে যারা? যারা ব্যথাতুর কণ্ঠে বলে, নুহাস ভাই, খুব ব্যথা করছে, খুব। নুহাস বসা থেকে উঠে যারার 2 গালে হাত রেখে ভয়ার্ত গলায় বলে, কোথায় ব্যথা হচ্ছে? যারা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, বুকে ভীষণ ব্যথা হচ্ছে। নুহাস ঘাবড়ে যায় যারার এহনো কথা শুনে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। যারার এমন করুণ অবস্থা দেখে নুহাসের মনে পড়েছে অতীতের ভয়ঙ্কর এক ঘটনা। যারা তখন ক্লাস 8-এ পড়তো। তখন স্কুল থেকে বাড়ি ফিরতে মেয়েটা পা রাখতেই বুকে ব্যথা হচ্ছে বলে হাঁটু ভেঙে বসে পড়ে। হঠাৎ করে যারার এমন অবস্থা দেখে ভয়ে কুঁকড়ে যায় বাড়ির সকলে। হাসপাতালে নিয়ে পরীক্ষা করে জানতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা। অতীতের সেই ঘটনা পুনরায় ঘটতে চলেছে নাকি? নুহাস আর ভাবতে পারছে না।
পরিস্থিতির সূচনায় হওয়ার আগেই যারাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নুহাশ কোমর বাঁকিয়ে নিচু হয়ে বাঁ হাত পিঠে আর ডান হাত গোড়ালিতে রেখে যারাকে পাজো কোলে তুলে নিয়ে বলে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। ঘটনাটা এতটা জলদি ঘটে গেছে যে যারা হতবাক, বিস্মিত হয়ে নুহাশের পানে তাকায়। সে এতটা একসেপ্ট করেনি। নুহাশ বড় বড় কদম ফেলে রুম থেকে বেরোতে নেবে, তখনই যারা অধৈর্য গলায় বলে, নুহাস ভাই কি করছো? নামাও আমাকে। নুহাশ থেমে গিয়ে যারার পানে তাকায়। যারা পুনরায় বলে, কি হলো, নামা। নুহাশ রোবটের ন্যায় যারাকে কোল থেকে নামিয়ে ভুরু কুচকে বলে, বুকে ব্যথা কমে গেছে? যারা ঢোক গেলে মাথা নাড়াতে নাড়াতে বলে। নুহাশ সন্ধিহান গলায় বলে, এত তাড়াতাড়ি? যারা ফিক করে হেসে বলে, তোমায় বোকা বানালাম, দেখতে চেয়েছিলাম তুমি কি করো। যারার এখনো কথা শুনে নুহাশের পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে নাকের পাটা ফুলিয়ে কোমরে দুহাতে রেখে আশেপাশে ঘাড় ঘুরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রাগটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না সে। কতটা ভয় পেয়েছিল সে, তার কোনো আইডিয়া আছে এই নির্বোধ মেয়েটার? নুহাশ রাগটা নিজের বশে না আনতে পেরে যারা দুবাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে রাগান্বিত গলায় কিছু বলতে যাবে, তখনই থমকে যায়। যারা হতবাক হয়ে তাকিয়ে আছে। নুহাশ যে এতটা রেগে যাবে এটা ভাবেনি, কিন্তু লোকটা কিছু বলছে না কেন? কিছু তো বলুক তাকে, আর সে সেই কথার পাল্টা প্রশ্ন করবে। নুহাশ চোয়াল শক্ত করে রেখেছে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। ইচ্ছে করছে আজ একটা কথা শুনিয়ে দিতে এই মেয়েকে, কিন্তু চাইলেও পারছে না। কথা শোনাতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়। নুহাশ যারাকে দূরে সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরে কঠিন স্বরে বলে, নিজের রুমে যাও যারা, আর এসব পাগলামি বন্ধ করো। কথাটা বলে সোজা ব্যালকনিতে চলে যায় নুহাশ। যারা নুহাশের পানে অবিশ্বাস্য চোখে চেয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। মানুষটা তাকে এত ভালোবাসা, অথচ মুখে স্বীকার করতে চায় না। একবার ভালোবেসে নিজের বাহু ধরে নিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, সত্যি কি সে একটু বেশি পাগলামি করছে? ঠিক আছে, আর করবে না সে পাগলামি। যারা নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করে বসলো সে আর পাগলামি করবে না, কিন্তু আদৌ কি পাগলামি না করে থাকতে পারবে এই মেয়ে? যারা বই খাতাগুলা হাতে নিয়ে নুহাশকে উদ্দেশ্য করে বলে, আমি চলে যাচ্ছি, রুমে চলে আসো, বাইরে হিম পড়েছে। নুহাশ যারার কথাটা শুনে চোখ বন্ধ করে নেয়। না পারছে কিছু বলতে, না পারছে কিছু সইতে। এই মেয়ে নিজ থেকে কেন বুঝতে পারছে না সে যে সম্পর্ক গড়তে চাইছে, তার সাথে সেই সম্পর্ক তাদের মাঝে কখনো হওয়ার নয়। নুহাশ তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপাল ঠেকিয়ে দেয় গ্রিলের মাঝে। গোধূলি বেলা, সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে পশ্চিম আকাশের চারিদিকে। সূর্যের উষ্ণতা কমে যেতে মানুষরা রাস্তার পাশে আগুন জ্বালাতে শুরু করলো শরীর কিছুটা উষ্ণ করার জন্য। সেই সুন্দর দৃশ্যের মাঝ দিয়ে অবন্তী ধীর পায়ে হেঁটে যাচ্ছে, পাশে ইভা একা একা বকবক করছে, কিন্তু অবন্তীর সেই দিকে খেয়াল নেই। এই রাস্তা এই সময় মনে করিয়ে দেয় সেই দিনের কথা, যেদিন প্রথম দেখা হয়েছিল রিহান নামক ব্যক্তিটির সাথে। কোথায় আছে লোকটি? তার কথা কি একবারও মনে পড়ে না? সে কয়দিন তো ভালোবাসি ভালোবাসি বলে কান ঝালাপালা করে ফেলেছিল তার। এখন কোথায় গেল সে ভালোবাসা? অবন্তী আকস্মিক থেমে গিয়ে তড়িৎ বেগে পাশ ফিরে তাকায়। যেই মানুষটাকে দেখেছিল সেই মানুষটা কোথায়? সে স্পষ্ট দেখেছে রিহানকে, কিন্তু এখন কোথায় হারিয়ে গেল মানুষটা? ইভা অবন্তীকে কিছু খুঁজতে দেখে বলে, কি রে, কি খুঁজছিস তুই? আমি এইমাত্র রিহানকে দেখলাম ওইখানটায়। ইভা জায়গাটা পরোক্ষ করে বলে, কোথায় রিহান ভাইয়া? এখানে তো কেউই নেই। বিশ্বাস কর আমার কথা, আমি স্পষ্ট দেখেছি সাদা হুডি পরে দাঁড়িয়ে আছে। সাদা হুডি পরা দেখেছিস তো? তাহলে ওইটা রিহান ভাইয়ার আত্মা ছিল। রিহান ভাই এখানে যদি থাকতো তাহলে তোর সাথে এভাবে লুকোচুরি খেলতো না, নিশ্চয়ই দেখা করতো। কিন্তু আমি দেখেছি মনে হলো। তুই ভাইয়ার ভাবনাতে বিভোর থাকতে থাকতে এখন সব জায়গাতে রিহান ভাইয়ার আত্মা দেখতে পাচ্ছিস। এখন তাড়াতাড়ি চল, না হলে আর হোটেলে ঢুকতে পারবো না। রিহানের ভাইয়ার আত্মার মতো ঘোরাঘুরি করতে হবে রাস্তায়। ইভা অবন্তীর হাত ধরে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো, কিন্তু অবন্তী পিছন ফিরে তাকিয়ে রইল যতক্ষণ না এই স্থানটা চোখের আড়াল না হয়। সে কি এতটাই ভুল দেখেছে? অবন্তী আর ইভা চলে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে রিহান। ঠোঁটের কোণে ফুটে ওঠে প্রশান্তির হাসি। অবন্তী যাকে রিহান পাপড়ি নামে চিনে, তাকে এক নজর দেখার জন্য রিহানের এখানে আসা।
ভেবেছিল পাপড়ি হয়তো খুব খুশিতে আছে তার আশেপাশে তাকে দেখতে না পেয়ে, কিন্তু ইভার কথা শুনে তার ভাবনাটা ভুল প্রমাণিত হয়ে গেল। রেহান প্যান্টের পকেটে হাত গুজে মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে গাড়ির দিকে এগিয়ে যায়। দেখতে দেখতে অয়ন্তীর পরীক্ষার দিনে এগিয়ে এলো। আর 2 দিন পরে অয়ন্তীর ইনকোর্স পরীক্ষা শুরু হবে। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য তো বাবার বাড়ি যেতে হবে তাকে। শ্বশুর বাড়ি থেকে পরীক্ষা দেওয়াটা সম্ভব হবে না কলেজ দূর হওয়াতে। জাহিন ফোনে কিছু বিষয় নিয়ে কথা বলছিল। অয়ন্তী জাহিনের কথা শেষ হওয়ার অপেক্ষা করছে। জাহিন ব্যালকনি থেকে এসে অয়ন্তীর চিন্তিত মুখখানা দেখে সোফায় বসতে বসতে বলে, কিছু বলতে চান অয়ন্তী? আসলে আমার পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? ইনকোর্স। জাহিন টেবিলের উপরে থাকা ফাইলের মাঝে থেকে ফাইল খুঁজতে খুঁজতে বলে, তাহলে দিবেন? পরীক্ষার জন্য আমাকে সন্ধ্যাপুরে গিয়ে 15 দিন থাকতে হবে। অয়ন্তীর এখনো কথা শুনে জাহিনের হাত দুটো থেমে যায়। নির্বাক হয়ে অয়ন্তীর পানে তাকিয়ে বলে, কি? অয়ন্তী আস্তে আস্তে করে বলে, জাহিন হতবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে রইল। 15 দিন, এই 15টা কি করে থাকবে অয়ন্তীকে ছাড়া সে? না না, এই 15 দিন অয়ন্তী ছাড়া সে কিছুতেই থাকতে পারবে না। তার দিন শুরু হয় মায়াবী মুখখানা দেখে, আর দিন শেষ হয় এই মায়াবী মুখখানা দেখে। তাহলে 15 দিন কার মুখ দেখে দিন শুরু করবে, আর কার মুখ দেখেই বা শেষ করবে? জাহিনকে কিছু বলতে না দেখে অয়ন্তী পুনরায় বলে, কি হলো, কিছু বলুন। জাহিন দৃষ্টি সরিয়ে ঢোক গিলল, মাথা নাড়াতে নাড়াতে বলল, যাবেন তাহলে? অয়ন্তী আহত হলো। ভেবেছিল জাহিন হয়তো বলবে এখানে থেকে পরীক্ষাগুলো দেওয়া যায় না অয়ন্তী, কিন্তু না, জাহিন রাজি হয়ে গেল যাওয়ার বিষয়টা নিয়ে। জাহিনকে ছাড়া কি করে থাকবে 15 দিন? আর তার চেয়ে বড় কথা, পড়াশোনায় তো মনোযোগ বসবে না। সারাক্ষণ জাহিন নামক পোকাটা তার মাথায় ঘুরবে। তখন পরীক্ষাটা দিবে কি করে? কিন্তু অয়ন্তী মুখ ফুটেও কিচ্ছু বলতে পারছে না জাহিনকে। কিছু বললে যদি জাহিন উল্টাপাল্টা কিছু ভেবে বসে, অয়ন্তী আচ্ছা বলে চলে যেতে নেবে, তখনই জাহিন ডেকে ওঠে। অয়ন্তী? অয়ন্তী খুশি মনে জাহিনের দিকে ফিরে বলে, কিছু বলবেন? বলছিলাম আপনি কিসে পড়েন? জাহিনের এমন কথা শুনে অয়ন্তীর হাসি খুশি মুখটা চুপসে যায়। স্তব্ধ বিমূঢ় হয়ে স্বামীর পানে তাকিয়ে রয়। সে কিসে পড়ে মানে? বউ তার কিসে পড়ে জাহিন সেটা জানে না? বাহ, খুব সুন্দর ব্যাপার। মানুষজন জানতে পারলে বাহবা দিবে তো জাহিনকে। দেখা যাবে আর কয়েকদিন পরে বলবে। অয়ন্তী, আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল একটু ডিটেলসে বলবেন প্লিজ? আমার না ঠিক মনে নেই। আচ্ছা, এই লোক কি তার সাথে মজা নিচ্ছে নাকি? এই প্রথমবারের মতো জাহিনের উপর রাগ উঠছে। অয়ন্তীর ইচ্ছে করছে রেগে গিয়ে হাজারটা কথা শুনিয়ে দিতে। অয়ন্তীকে চুপ করে থাকতে দেখে জাহিন আবারও বলল, কি হলো বলুন, কিসে পড়েন আপনি? অয়ন্তী ঠোঁটের কোণে হাসি রেখে চিবিয়ে চিবিয়ে বলে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও, আপনার কি আরো কিছু জানার আছে? জাহিন মুখ দিয়ে স্ববর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, না আর কিছু জানার নেই, কিন্তু একটা কথা ভাবছি। তা কি ভাবছেন শুনি একটু আমি। আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, তাহলে আপনার বয়স কত? অয়ন্তী বাক্যহীন। এই লোকের মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই নির্বাচনের চাপে পড়ে। কি উল্টাপাল্টা কথা বলছে কখন থেকে। জাহিন নিজ মনে গড়গড় করে বলতে শুরু করলো, আচ্ছা, আপনি 16 বছর বয়সে মেট্রিক দিয়েছেন আর ইন্টারমিডিয়েট দিয়েছেন 18 বছর বয়সে, তো আপনার বয়স গিয়ে দাঁড়ায় সব মিলিয়ে 21 বছর। আপনি আমার থেকে 10 বছরের ছোট। অয়ন্তী, ভাবা যায়? অয়ন্তী রেগে কেঁদে দিতে ইচ্ছে করছে। নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। অয়ন্তী কিচ্ছু না বলে চলে যেতে নিবে, তখনই জাহিন ভরাট গলায় বলে ওঠে, অয়ন্তী, আমার কাছে থেকে মানে এখানে থেকে পরীক্ষাগুলো দেয়া যায় না। আমি কাইফকে বলে দিব আপনাকে পরীক্ষার হলে দিয়ে আসবে, আবার নিয়েও আসবে। অন্য সময় হলে অয়ন্তী খুশি মনে জাহিনের বলা কথাটা মেনে নিত, কিন্তু এতক্ষণ জাহিন যা যা বলছে তাতে অয়ন্তীর রাগ এভারেস্টের চূড়ায় আছে। এত সহজেই রাগ কমাবে না সে। অয়ন্তী ঠোঁট ফুলিয়ে নাকচ করে বলল, না, দেয়া যায় না, এখানে থেকে পরীক্ষা দেয়া যায় না। জাহিন বুড়োদের মাঝে ভাঁজ ফেলে গম্ভীর গলায় বলে, কেন দেয়া যায় না? অয়ন্তী চাপা গলায় চেঁচিয়ে বলে, দেয়া যায় না মানে দেয়া যায় না। জাহিন অয়ন্তীর কথার প্রত্যুত্তর না করে বসা থেকে উঠে অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর বাহু ধরে নিচের দিকে ফিরিয়ে থমথমে গলায় বলে, দেয়া যাবে নাকি যাবে না সেটা আমি ঠিক করব। অয়ন্তী নজর নিচু রেখে ধরা গলায় বলে, আপনি কে বলার? জাহিন তুখোর চোখে অয়ন্তীর নিচু মুখখানার দিকে তাকালো। সে কে মানে?
দুনিয়ার সবাই জানে সে কে এই কথাটা, আর অয়ন্তী জানে না সে কে। ঠিক আছে, একমাত্র বউ যখন প্রশ্ন করেছে তার উত্তরও সে দিবে। জাহিন নম্র গলায় বলল, প্রশ্ন যেহেতু করেছেন উত্তর তো দিতেই হবে। উত্তরটা হলো আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। এবার মনে থাকবে আমি কে। অয়ন্তী মিহি গলায় বলে। স্বামী হলে বউয়ের মনের কথা বুঝতে পারতেন। জাহিন নিঃশব্দে হাসল। অয়ন্তীর বাহু ছেড়ে কোমরে হাত রেখে নিজের কাছে এনে ফিসফিস করে বলল, বউয়ের মনের কথা বুঝি না বুঝি আমি। অয়ন্তী চোখ মুখ খিচে বন্ধ করে বলল, না। জাহিন ফু দিয়ে অয়ন্তীর অবাধ্য চুলগুলা মুখ থেকে সরিয়ে দিল। অয়ন্তী শুকনো ঢোক গিলে খামছে ধরল জাহিনের জ্যাকেট। জাহিন আগের ন্যায় বলল, বউয়ের মন বুঝি বলেই তো বলছি এখানে থেকেই পরীক্ষাগুলো দেওয়ার কথা। না হলে বউ আমার বাপের বাড়ি গিয়ে স্বামীর চিন্তায় পড়াশোনা তো। অয়ন্তী চোখে মেলে তাকিয়ে জাহিনের কথা নাকচ করে বলে, এমনটা মোটেও না। তাই বুঝি। আপনি একটু বেশি ভেবে বসে আছেন মিস্টার নেতামশাই। জাহিন হাসল, বড্ড সুন্দর সেই হাসি। লোকটা আসলে মারাত্মক সুন্দর লাগে অয়ন্তীর কাছে। কিন্তু এখানে হাসার কি হলো? হাসার তো কোনো কথা বলেনি সে। জাহিন শান্ত গলায় বলে, সুন্দর একটা নাম দিয়েছেন তো আমায় নেতামশাই। ছদ্মনামটা পছন্দ হয়েছে আমার। অবশ্য অনেকেই আমাকে নেতা সাহেব বলে ডাকে, কিন্তু নেতামশাই বলে কেউ ডাকেনি। আপনিই প্রথম ডাকলেন। অয়ন্তী বিরস গলায় বলল, ভালো হয়েছে। আচ্ছা, এইসব কথা বাদ। পরীক্ষা কবে আপনার? আর 2 দিন পর। আচ্ছা, আমি কাইফকে বলে দিব আপনাকে পরীক্ষার হলে পৌঁছে দিতে। এবার যান, পড়তে বসেন গিয়ে। পরীক্ষায় ফেল করলে খবর আছে। এটা সামান্য ইনকোর্স পরীক্ষা। ওকে, পড়তে বসুন গিয়ে। ছাড়ুন তাহলে। ও আচ্ছা। জাহিন অয়ন্তীকে ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। অয়ন্তী গিয়ে নিজের টেবিলে বসে পড়ল। অয়ন্তীও খুশি, জাহিনও খুশি, কেউ কাউকে ছাড়া থাকতে হবে না। জাহিন নিজের পার্টি অফিসে বসে আছে। ঘড়ির দিকে চেয়ে দেখে ঘন্টার কাঁটা 1টার ঘরে আর মিনিটের কাঁটা 15 ঘরে। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে অয়ন্তীর। আজ অয়ন্তীর শেষ পরীক্ষা। সময় খুব তাড়াতাড়ি চলে যায়। অয়ন্তীর পরীক্ষাগুলো চোখের পলকে শেষ হয়ে গেল। সকালবেলা যখন জাহিন তৈরি হচ্ছিল তখন অয়ন্তীর চেহারা দেখে বুঝতে পেরেছিল কিছু একটা বলতে চায় তাকে, কিন্তু জড়তার কারণে সেটা বলে উঠতে পারেনি। কিন্তু জাহিন স্পষ্ট বুঝতে পেরেছে অয়ন্তী কি চায় বা কি বলতে চায়। জাহিন চেয়েছিল মেয়েটা নিজ থেকে তার কাছে এসে নিজের মনের কথা ব্যক্ত করুক, কিন্তু না, অয়ন্তী সেটা করলো না। জাহিনের তাতে রাগ উঠল অয়ন্তীর উপর। এত কিসের জড়তা এই মেয়ের, এখনো বুঝে উঠতে পারছে না সে। আজ বাদে কাল কিছু কিছু করলে এক বাচ্চার মা হয়ে যাবে, আর এই মেয়ের এত জড়তা। জাহিন এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। পুনরায় ঘড়ির দিকে তাকালো। 1:21 বেজে গেছে। বউ যখন নিজ থেকে মনের কথা প্রকাশ করবে না তার কাছে, তখন নিজেই যা করার করতে হবে। ডেস্কের উপরে রাখা 2টি ফোন থেকে একটি ফোন হাতে নিয়ে কাইফকে কল করলো। 2বার রিং হওয়ার পরপরই কাইফ ফোন ধরলো। হ্যাঁ ভাই। কই তুই? এই তো ভাবির কলেজের সামনে। তোর ভাবির পরীক্ষা কখন শেষ হয়? 5টার দিকে। ঠিক আছে, তুই চলে আয়। আমি চলে আসলে ভাবি কিভাবে আসবে তাহলে? আমার সাথে। আমি আসছি, তুই চলে আয়। আচ্ছা। জাহিন ফোন কেটে দেয়। জাহিন সকালবেলায় বুঝতে পেরেছিল অয়ন্তীর মনের কথা। অয়ন্তী চেয়েছিল জাহিন যেন আজ তাকে পরীক্ষার হলে দিয়ে আসে, কিন্তু মেয়েটা বলতেই পারল না মুখ ফুটে। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। কি অদ্ভুত এই মেয়েদের চরিত্রের বৈশিষ্ট্য। জাহিন নুহাসকে বলে বেরিয়ে পড়ল। এখানেই 1:30টার উপরে বেজে গেছে। যেতে যেতে তো 4:30 বাজবে, এটা শিওর। জাহিন ড্রাইভ করছে আর কল্পনা করছে অয়ন্তী যখন তাকে কলেজ গেটের সামনে দেখবে তখন কেমন রিয়াকশন হবে। নিশ্চয়ই হতবাক হয়ে তাকিয়ে থাকবে তার দিকে, আর নয়তো নিজের মনের ভ্রম বলে ভাববে। জাহিন অয়ন্তীর কলেজ গেটের সামনে এসে গাড়ি পার করে গাড়ির ভেতরেই বসে রইল। আর মিনিট 5 বাকি আছে পরীক্ষা শেষ হওয়ার। একে একে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে বেরোতে শুরু করলো। জাহিন সেদিকটাই তাকিয়ে রইল, কিন্তু যাকে এই দুচোখ খুঁজে বেড়াচ্ছে সে কোথায়? কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত মানুষটার দেখা মিলল, আর তার পাশেই লিজা। জাহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণে ঠোঁটের কোণে থাকা হাসিটা বিলীন হয়ে যায়। বুড়োদের মাঝে ভাঁজ পড়ল, চোয়াল শক্ত হয়ে এলো। স্টিয়ারিং এর উপরে রাখা বাহাত দিয়ে শক্ত করে চেপে ধরল স্টিয়ারিংটা। গরম চোখের সামনের দিকে তাকিয়ে আছে। তার সামনেই তার বউকে প্রপোজ করছে একটা ছেলে, একগুচ্ছ লাল গোলাপ নিয়ে। কত বড় সাহস!
আজ পর্যন্ত সে নিজের বউকে নিজ থেকে একটা গোলাপ পর্যন্ত এনে দেয়নি, আর এই ছেলের কত বড় সাহস তার বউকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছে সিনেমার হিরোর মতো তারই চোখের সামনে। ছেলেটা কি জানে না এই মেয়েটা কার বউ? অবশ্য জানলে এত সাহস হতো না জীবনেও হাত বাড়িয়ে প্রপোজ করার, তার আগে হাত ভেঙে আসতো। জাহিন গাড়ি থেকে নামতে নামতে রাগান্বিত গলায় বলে, তোর সিনেমার হিরো সাজা বের করছি আমি, দাঁড়া। অয়ন্তী একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আকস্মিক কিছু বুঝে ওঠার আগে নিজের সামনে একটা ছেলেকে ফুল দিয়ে দাঁড়াতে দেখে হকচকি ওঠে। অয়ন্তী চলে যেতেও পারছে না, ছেলেটা কোনো না কোনোভাবে তাকে আটকিয়ে দিচ্ছে। সবাই তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। কেউ কেউ ফিসফিস করে কানে কানে কিছু বলছে, হয়তো এটাই বলছে এই ছেলে কি জানে না এই মেয়েটাকে। অয়ন্তীর পাশে দাঁড়িয়ে থাকা লিজা বাসখাই কণ্ঠে বলে, এই ছেলে, তোমার সাহস তো কম নাই, তুমি জানো ওকে? ছেলেটা ভয়ে ভয়ে বলে উঠল, আমি জানি উনিকে, কিন্তু বিশ্বাস করুন আমি নিজ থেকে ফুল দিতে আসিনি। আমাকে একজন বলে পাঠিয়েছে যে ওনাকে ফুলগুলো দিয়ে বলতে যে উনি নাকি ওনাকে ভালোবাসেন। অয়ন্তী ভুরু কুচকে বলে, কে বলেছে? আমি আপনাকে নামটা বলতে পারবো না, আপনি প্লিজ ফুলগুলা ধরেন। ওনাকে নাই বলতে পারিস, আমাকে তো বলতে পারিস। আকস্মিক এক পরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে অয়ন্তী পেছন ফিরে তাকায়। পেছন ফিরে স্বয়ং জাহিনকে দেখে হতবাক হয়ে যায় অয়ন্তী। জাহিন কি আদৌ এখানে এসেছে নাকি সবটাই তার ভ্রম? কিন্তু এই লোক এখানে কি করছে? জাহিন কঠিন দৃষ্টিওতা তাকিয়ে আছে ছেলেটার দিকে। অয়ন্তী ঠের বুঝতে পারছে ঘুমান্ত বাঘ খেপে গেছে। জাহিন একবার অয়ন্তীর দিকে তাকিয়ে ত্রস্ত পায়ে এসে ছেলেটার সামনে দাঁড়ায়। ছেলেটার মুখটা ভয়ে একটুখানি হয়ে গেছে। সে এবার কোনো পথে যাবে, দুইটা পথে বন্ধ তার জন্য। অয়ন্তীকে ফুল না দিলে ওই লোকটা তাকে জানে মেরে দিবে বলেছে, কিন্তু এবার এই জাহিন তার সাথে কি করবে এটা ভেবেই ভয়ের শুকনো ঢোক গেল। উৎসুক জনতারা অবাক চোখে তাকিয়ে আছে কি হয় সেটা দেখার জন্য। জাহিন বুদ্ধিমান ছেলে, সে চারপাশটায় নজর বুড়ালো। এত মানুষের ভিড়ে এই ছেলের সাথে কোনো রকমের ভেজালে জড়ানো যাবে না। আর কয়েকদিন পরে নির্বাচন না হলে কষিয়ে এই আধ আঙুলে ছেলের দুগালে দুটো থাপ্পড় মেরে দিত। ডান হাতটা বড্ড নিষ্পিস করছে তার। জাহিন নিজকে সামলে ঠোঁটের কোণে হাসি রেখে ছেলেটার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে ফুলের ঘ্রাণ নিয়ে বলে, গোলাপ ফুলের তেমন ঘ্রাণ নেই। অয়ন্তী বড্ড অবাক হয় জাহিনের কথায়। গোলাপ ফুলের ঘ্রাণ নেই মানে কি? গোলাপ ফুলের সুগন্ধ তো সবাইকে বিমোহিত করে, আর এই লোক বলছে কিনা গোলাপ ফুলের তেমন ঘ্রাণ নেই। জাহিন গোলাপ ফুলের একটা পাপড়ি ছেড়ে শান্ত স্বরে বলে, তা কে তোকে ওকালতি করতে পাঠিয়েছে? মানে আমার বউকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনের প্রস্তাব তোর মাধ্যমে কে দিয়ে পাঠিয়েছে? অয়ন্তী জাহিনকে এমন শান্ত গলায় কথা বলতে শুনে হকচকিয়ে ওঠে। গলা শান্ত হলেও এই স্বরে মিশে আছে দাবানলের তাপ। ছেলেটা ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ভাই আমি তারা চিনি না। জাহিনের মেজাজ বিগড়ে যায়। চিনে না মানে কি? চিনোস না যখন তার জন্য ওকালতি করতে এসেছিস কেন শালা? জিহ্বার আগে চলে এসেছে কথাটা তার। কোনো মতে দাঁতে দাঁত পিষে কথা গিলে ফেলল। জাহিন অনামিকা আঙ্গুল দ্বারা যা চোখের ভ্রু চুলকিয়ে রাগটা কন্ট্রোল করে বলে, আচ্ছা, পরের বার এই নিম্নমানের ওকালতি করতে গেলে 1000 বার ভাববি, এবার যা। কথাটা শান্ত গলায় বললে এখানে স্পষ্ট হুমকির আভাস রয়েছে। ছেলেটা কথাটা শোনা মাত্রই দৌড়ে পালিয়ে যায়। জাহিন অয়ন্তীর দিকে তাকাতেই অয়ন্তী নজর সরিয়ে নেয়। আজ সে ভাগ্যিস এসেছিল, না হলে তো জানতেই পারত না তার বউকে কেউ প্রেমের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। জাহিন আশেপাশে দাঁড়িয়ে থাকা জনগণদের সাথে সৌজন্যমূলক হাসি দিয়ে কয়েকটা কথা বলল। আস্তে আস্তে ভিড় কমে গেল। জাহিন লিজার সাথে কথা বলে অয়ন্তীর দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বসুন। অয়ন্তী লিজাকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো। জাহিনের হাতে এখনো ফুলের তোড়াটা রয়েছে, চাইলেও মাটিতে ছুঁড়ে ফেলতে পারছে না, তাই বাধ্য হয়ে নিজের সাথে করে নিয়ে গেল। গাড়ির সামনে ফুলের তোড়াটা রেখে গাড়ি স্টার্ট দিল। জাহিনের গাড়ি মিলিয়ে যেতেই দেওয়ালে আড়াল থেকে বেরিয়ে আসে সুঠাম দেহের অধিকারী এক সুপুরুষ। চোখে মুখে রয়েছে বিষণ্ণতা। মাটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে আকুতি ভরা গলায় আওড়ালো, তোমার পাশে আমার থাকার কথা ছিল অয়ন্তী, কিন্তু তুমি অন্য কারোর সাথে, অন্য কারোর পাশে, অন্য কারোর অর্ধাঙ্গী, হয়তো আর কয়েক মাস পরে অন্য কারোর সন্তানের মা হবে, কিন্তু এই সমস্ত কিছু আমার হওয়ার কথা ছিল। আর শুধুমাত্র আমার মায়ের জন্য তোমাকে আমায় হারাতে হয়েছে। কথাই আছে মায়ের নাকি সন্তানের ভালো চাই,
কিন্তু আমার মা আমার ভালো করতে গিয়ে আমার জীবনটাই তছনছ করে দিল। কিন্তু আমি আজীবন তোমায় ভালোবেসে যাব অয়ন্তী, আজীবন। তোমায় দূর থেকে না হয় ভালোবেসে জীবনটা কাটিয়ে দিব। বলতে বলতে পুরুষটির গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। জাহিন এক মনে ড্রাইভ করছে। অয়ন্তী আর চোখে বারবার স্বামীকে দেখছে। লোকটা কি খুব বেশি রেগে আছে? কিন্তু এখানে তার উপরে রাগার কি আছে? সে তো আর কাউকে বলেনি, দেয়নি। আমায় আসে প্রেমের প্রস্তাব দাও। অয়ন্তী এদিক ওদিক তাকিয়ে সামনের দিকে নজর পড়ে ফুলের তোড়াটা উপরে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিতে যাবে, তৎক্ষণাৎ জাহিন ঝড়ের বেগে ফুলের তোড়াটা বাহাতে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। অয়ন্তী চোখ বড় বড় করে বলল, আরে এটা কি করলেন? ফেলে দিলেন কেন? জাহিন সাথে সাথে গাড়ি ব্রেক কষে ভুরু কুচকে অয়ন্তীর দিকে ফিরে প্রশ্ন করে, তো কি করব? আরে এত সুন্দর ফুলগুলো এভাবে ফেলে দেওয়ার কোনো মানে আছে বলুন? বেচারা ফুলগুলো তো কোনো অপরাধ করেনি, শুধু শুধু তাদের উপরে কেন এই অবিচার? জাহিন অয়ন্তীর দিকে তীক্ষ্ণ চাহনি ফেলে বলল, গোলাপ বুঝে আপনার প্রিয় ফুল? ও। পেছন থেকে অন্য গাড়ির ড্রাইভাররা হর্ন বাজিয়ে যাচ্ছে। এইভাবে মাঝ রাস্তায় গাড়ি থামানোর জন্য জাহিন পুনরায় গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিল। অয়ন্তী মন খারাপ করে বসে রইল। জাহিন আর চোখে বউকে দেখে গলা খাকারি দিল, কিন্তু চুপ রইল। কিছু দূর যেতে জাহিন গাড়ির সাইডে রেখে থামল। জাহিন সিট বেল্ট খুলতে খুলতে বলে, আপনি বসুন, আমি আসছি। গাড়ি থেকে বের হবেন না কিন্তু। অয়ন্তীকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা পড়তে শুরু করেছে। তার মাঝে আবার পেটেও খুব খিদে পেয়েছে। কিন্তু এই জাহিন আবার কই চলে গেল? অয়ন্তী জানালা খুলে দিয়ে মাথা বের করে চারিদিকটা দেখলো, কিন্তু জাহিনের হদিস নেই। প্রায় মিনিট 10 পর জাহিন আসলো। গাড়ির দরজা খুলে অয়ন্তীর কোলে মস্ত বড় এক লাল গোলাপের বুকে রেখে দিল। প্রায় 30 থেকে 40টার মতো গোলাপ হবে বুকটার মাঝে। আকস্মিক এমন হওয়াতে অয়ন্তী হা হয়ে একেবারে জাহিনের দিকে তো আরেকবার কোলে থাকা বুকেটের দিকে তাকাচ্ছে। জাহিন অয়ন্তীর এসব চাউনি পাত্তা না দিয়ে বুকেটের উপরে আরেকটা প্যাকেট রেখে সিট বেল্ট লাগিয়ে গাড়ির ড্রাইভে মনোনিবেশ করলো। অয়ন্তী প্যাকেটের ফাঁক দিয়ে দেখে তাতে খাবার আর পানির বোতল। জাহিন বুঝলো কি করে যে তার খিদে পেয়েছে। অয়ন্তী কিছুক্ষণ তবদা মেরে বসে রইল। এসব কি? অয়ন্তী নির্লিপ্ত ভঙ্গিতে কথাটা বলে জাহিনের পানে তাকালো। জাহিন ভাবলে শিন গলায় বলে, খাবার আর বুকে। কিন্তু অয়ন্তী চুপচাপ খেয়ে নিন। অয়ন্তী আর কথা বলল না। একবার বুকেটটা হাতে নিয়ে নাকের ধারে এনে চোখ বন্ধ করে গোলাপের মিষ্টি ঘ্রাণ প্রাণ ভরে নিয়ে পেছনের সিটে রেখে দেয়। খাবার প্যাকেট খুলে দেখে তাতে বিরিয়ানি। অয়ন্তী 1 চামচ মুখে দিতে নিবে, তখনই জাহিনের দিকে ফিরে নিজে না খেয়ে চামচটা জাহিনের মুখের দিকে এগিয়ে দেয়। জাহিন তা দেখে এক পল অয়ন্তীর দিকে তাকিয়ে সামনের দিকে ফিরে বলে, আপনি খান, আমি খাবো না। অয়ন্তী চামচটা ধরে রইল। জাহিন বুঝলো সে না খেলেও অয়ন্তী হাত সরাবে না। জাহিন চুপচাপ খেয়ে নিল। পরপর অয়ন্তী আরো 5 বার এমনটা করলো। জাহিনও খেয়ে নিল। মনে মনে বলল, বইয়ের হাতে খেতে ভালোই তো মজা, ভেবেই হাসলো। রাতের অন্ধকার একটি যুবক আর মধ্যবয়স্ক 2জন পুরুষ একসাথে বসে আলোচনা করছে কারো সর্বনাশ করার বিষয় নিয়ে। যার সর্বনাশ করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে আর কেউ নয়, জাহিন। জাহিনের আপনজনের আড়ালে থাকা শত্রু মদের গ্লাসে চুমুক দিয়ে বলে, খলিল তালুকদার বলল, কিন্তু এতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়? যুবকটি বাঁকা হেসে বলল। মিজান সাহেব বলেন, কিন্তু কাজটা কে করবে? খলিল তালুকদার বলেন, আমার লোক আছে। যুবকটি বলল। খলিল তালুকদার আতিককে ফোন করে বলল, একটা কাজ করতে হবে। কি কাজ? একজনকে কিডন্যাপ করতে হবে। কাকে? সেটা পরে বলি, আগে বলো কত লাগবে। আগে এটা বলুন, ছেলে নাকি মেয়ে? মেয়ে। আতিক নাকচ করে বলল, মেয়ে মানুষ কিডন্যাপ করার বিষয়ে আমি নেই। কেন? কারণ আমি মেয়েদের অনেক সম্মান করি, আর আমার লোকজন মেয়েদের গায়ে হাত দিবে সেটা আমি টলারেট করতে পারবো না। আপনি অন্য কাউকে খুঁজে নিন। খলিল তালুকদারকে কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দেয় ফোন। মিজান সাহেব বলল, কি বলল? কাজটাও করবে না, মেয়ে সম্পর্কিত কোনো বিষয়ও জড়িত হবে না। যুবকটি তা শুনে কাঁধ নাচিয়ে বলে, ওকে সে না করুক, অন্য কেউ করবে। ভাত ছেটালে যেমন কাকের অভাব হয় না,
তেমনি টাকা ছিটালে এসব মানুষের অভাব হয় না। কাজটা কবে করা হবে? যুবকটি বসা থেকে উঠে বলল। যেদিন প্রতীক বরাদ্দ করা হবে ওই দিন। খলিল তালুকদার সন্ধিয়ান গলায় বলেন, তুমি তো বলেছিলে আমি মেয়র হই বা না হই তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাহলে তুমি কাজটা করতে চাইছো কেন? যুবকটি বাঁকা হেসে বলে, যায় আসে না তো, কিন্তু এই কাজটাতে জাহিন কষ্ট পাবে, ছটফট করবে, আর সেটা আমি দুনয়ন ভরে দেখব আর শান্তি পাবো। আর এই কাজটাতে আপনিও লাভবান হবেন আর আমি মনে শান্তি পাবো। এক ঢিলে দুই পাখি মারা হবে। বেচারা বউকে বড্ড ভালোবেসে ফেলেছে। আজ প্রতীক বরাদ্দ করার দিন। নির্বাচন অফিস নেতা কর্মী দিয়ে গিজগিজ করছে। একের পর এক নেতাদের গাড়ি নির্বাচন অফিসে প্রবেশ করছে। জাহিন সবে মাত্র এসেছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরা, পাঞ্জাবির উপর কালো কোটি পরা। শীতের তাপমাত্রাটা যেন আজ অন্য দিনের তুলনায় একটু কম। জাহিন নির্বাচন অফিসের করিডোরে পা রাখতেই কারো কাঁধের সাথে ধাক্কা লাগে। জাহিনের দলের লোকেরা তা দেখে লোকটিকে কিছু বলতে যাবে, তার আগে লোকটি তড়িৎ বেগে অনুনয়ী গলায় বলে, সরি আমি বুঝতে পারিনি। জাহিন আস্তে করে বলে, ইটস ওকে। জাহিন কথাটা বলে চলে যায় ভেতরে, কিন্তু সে এটা বুঝতে পারেনি তার কাছ থেকে যে মূল্যবান একটা জিনিস নিয়ে গেছে লোকটা কিছু দূরে গিয়ে বাঁকা হেসে নিজের পকেট থেকে একটা কালো রঙের জড়বস্তু বের করলো। এটার মাধ্যমে যে আজ বড় কিছু ঘটতে চলেছে সেটা জাহিন জানে না, অবশ্য জাহিনের জানারও কথা নয়। তার কল্পনার বাইরে আজ কিছু হতে চলেছে। শারাফের আজ অফ ডে। সে কায়দা করে ছুটি নিয়েছে যাতে করে প্রতীক বরাদ্দ হওয়ার দিন তাকে ডিউটিতে না পড়তে হয়। এত নেতাদের আর মানুষের ভিড়ের মাঝে থাকতে তার একদম ভালো লাগে না, কিন্তু নির্বাচনের দিন কিছুতেই ছুটি পাবে না, সে এটা শিওর। প্রতীক বরাদ্দ হওয়ার 20 দিন পরেই নির্বাচন। এই নির্বাচন দিন কি যে হবে সেটাই সে ভাবছে। গত 5 বছর আগে যা ঘটেছিল তা ভেবেই সারা ভয়ে শিউরে ওঠে। যদিও 5 বছর আগে সে পুলিশ ছিল না, ছিল একজন সাধারণ জনগণ, কিন্তু এবার তার উপর দিয়ে সবটা ধকল যাবে, সবটা। সারা পেশাব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মনে পড়ে গেল লিজার কথা। লিজার সাথে প্রায় অনেকদিন কথা হয় না, মাঝে একবার ফোন দিয়েছে। তখন জানতে পেরেছিল লিজার পরীক্ষা, তাই আর ফোন দিয়ে বিরক্ত করেনি। কিন্তু এখন তো পরীক্ষা শেষ, এবার একটু আধটু বিরক্ত করাই যেতে পারে, তাতে ক্ষতি কি? সারাপ চেয়ারের শরীরটা হেলিয়ে দিয়ে লিজার নাম্বারে কল করলো, কিন্তু ফোন থেকে ভেসে আসলো নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। সারাপ এটা শুনে সাথে সাথে সোজা হয়ে বসে কপালে ভাঁজ ফেলে বলে, ব্যস্ত আছে মানে? সারাপ পুনরায় ফোন করলো, এবারও একই কথা, নাম্বারটি ব্যস্ত আছে। পরপর 2বার ফোন করলো, না, নাম্বার ব্যস্ত আছে বলছে। তার নাম্বারটা কোনোভাবে লিজা ব্লক করে দেয়নি তো? সারা ফোনে থাকা অন্য সিম দিয়ে লিজার নাম্বারে ডায়াল করতে বিনা বাধায় কল ঢুকে পড়ে। সারা বুঝলো তার নাম্বারটা আসলে এই মেয়ে ব্লক মেরে দিয়েছে। কত বড় সাহস, নাম্বার ব্লক করে দিয়েছে তাজ। আজ এই মেয়ের একদিন কি তার একদিন। লিজা ফোন ধরে মিষ্টি গলায় বলে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? সারাফের রাগ গলে বাষ্প হয়ে গেছে। যতটুকু ক্রোধ জন্ম নিয়েছিল মনের মাঝে, লিজার মিষ্টি গলার স্বর শুনে সব ভ্যানিশ হয়ে গেছে। মেয়েরা এটা খুব ভালো জানে ছেলেদের কি করে বশে আনা যায়, হয় নিজের রূপের জাদু দিয়ে, নয় মিষ্টি মিষ্টি কথা বলে। সারাপ মৃদু হেসে বলে, আবার ভবিষ্যৎ 3 অক্ষরের জামাই বলছিলাম। লিজা 3 অক্ষরের জামাই কথাটা শোনা মাত্রই শোয়া থেকে তড়ক করে উঠে বলে, আপনি আবার আমায় ফোন করেছেন? সারাপ ভারী গলায় প্রশ্ন করলো, আমার ওই নাম্বার ব্লক দিছো কেন? লিজা ঝাঁঝালো গলায় বলে, 100 বার দিব, 1000 বার দিব, আমার ফোন আমি যাকে খুশি তাকে ব্লক দিব, তাতে আপনার কি প্রবলেম? সারাপ রসিয়ে রসিয়ে বলল, ভবিষ্যতে 2 অক্ষরের বউ আমার এভাবে কথা বলে না। এই কি কখন থেকে জামাই বউ করছেন আপনি? আমি আপনার বউ কবে হলাম আর আপনি আমার জামাই কবে হলেন? সারাপ আরাম করে বসে গলার স্বর টেনে টেনে বলে, হবে হবে, ভবিষ্যতে আমার বউ হবে তুমি, আবার সাথে বাচ্চার মাও হবে। লিজা হতবাক হয়ে যায় লোকটার কথা শুনে, চেঁচিয়ে বলে, এই আপনি কে বলুন তো? আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনার নাম আর ঠিকানা বলুন। এই ওমা, ওই দিন তো বলে দেখা করবে না, আজ দেখা করতে যাচ্ছ যে, ব্যাপার কি? এত আজাইরা কথা না বলে বলুন কবে দেখা করতে পারবেন। সারাপ কবি কবি ভাব নিয়ে বলল, হবে তো দেখা আমাদের, যখন দেখা হবে তখন তোমায় পালকিতে করে ঘরে তুলে আনার ব্যবস্থা করে রাখবো, আসবো। এখন রাখি ভবিষ্যতে 2 অক্ষরের বউ। তোমার মাথা গরম হয়ে গেছে, পরে কথা হবে, আর
সাবধান, নাম্বার ব্লক করবে না একদম। বলেই কল কেটে দেয়। লিজা হতভম্ব হয়ে বসে রইল। এই লোক কি বলল তাকে? কে এই লোক? কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগে, কোথায় যেন শুনেছে মনে হয়, কিন্তু ঠাওর করতে পারছে না। লন্ড্রি থেকে আসা জাহিনের কাপড়গুলা এক এক করে অয়ন্তী যত্ন করে আলমারিতে তুলে রাখছে। সব কাপড়গুলো তুলে রাখা শেষ হলে অয়ন্তী আলমারির নিচ থেকে ওপর পর্যন্ত নজর বুলালো। পুরো আলমারিটা সাদা রঙের কাপড় দিয়ে ভরপুর। জাহিনের শার্ট, পাঞ্জাবি, পাজামা সব সাদা রঙের, শুধু প্যান্টগুলো কালো রঙের মধ্যে। অয়ন্তীর নজর পড়ে একটা তাকের কোনায় একটা প্যাকেটের উপরে। অয়ন্তী হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে তাতে কি আছে দেখার জন্য কাপড়টা বের করতেই তা দেখে চোখ দুটো বড় বড় হয়েছে। মনে পড়ে যায় সেই রাতের ঘটনা, যেই রাতে জাহিন ভুল করে তার জন্য একটা নাইটি নিয়ে এসে পড়েছিল। কি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল দুজনকে ওই সময়। অয়ন্তী এসব মনে করে হেসে ওঠে। অয়ন্তী প্যাকেটটা আগের জায়গাতে রেখে আলমারি লক করতে মেসেজ আসার শব্দ হয় ফোনে। অয়ন্তী ফোন হাতে নিয়ে চেক করে দেখে জাহিনের মেসেজ। অয়ন্তী, ঠিক 5টার দিকে আপনাকে একজন পিক করতে আসবে বাড়ি থেকে। প্লিজ একটু রেডি হয়ে থাকবেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। অয়ন্তীর ভুরু কুচকে আসে জাহিনের এমন মেসেজ দেখে। জাহিন থেকে হঠাৎ রেডি হয়ে থাকতে বলছে কেন? আর কি সারপ্রাইজ দেবে তাকে? কিন্তু আজ তো জাহিন অনেক ব্যস্ততার মধ্যে থাকার কথা, তাহলে তাকে হঠাৎ এমন মেসেজ দেওয়ার অর্থ কি? এমন সময় যারা ভাবি বলতে বলতে রুমে ঢুকে। ভাবি কেমন চিন্তিত হয়ে বসে থাকতে দেখে যারা বলে, ভাবি কি হয়েছে? অয়ন্তী চমকে ওঠে যারার কথা শুনে। যারা এগিয়ে এসে বলে, কিছু কি হয়েছে ভাবি? কিছু হয়নি, কিন্তু তোমার ভাইয়া এমন একটা মেসেজ কেন দিল বুঝতে পারছি না। কি মেসেজ দিয়েছে? অয়ন্তী ফোনটা যারার দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে দেখো। যারা মেসেজ পড়ে বলে, ভাইয়া তোমাকে সারপ্রাইজ দিতে চাইছে, আর তুমি মনমরা হয়ে বসে আছো ভাবি? না তেমনটা নয়, হঠাৎ করে। আরে ভাবি, সবকিছু হঠাৎ করেই হয়। হয়তো ভাইয়া ফ্রি হয়ে যাবে 4টার দিকে, আর এই সময়টা তোমার সাথে কাটাতে চায়। এরপর তো সময় পাবে না, সারাদিন ভোর চাইতে চাইতেই ভাইয়ার দিনকাল যাবে। তাই হয়তো ভাইয়া একটু রোমান্টিক সময় কাটাতে চায় তোমার সাথে, আর হয়তো তোমাকে কিছু বলতেও চাইবে যেটা তুমি এখনো ভাইয়ার কাছ থেকে শুনোনি। আদি বোকার মতো প্রশ্ন করে, কি বলতে চাইবে? ওফ, আমার বোকা ভাবি, কিচ্ছু বোঝে না। উপন্যাসে পড়নি, নায়ক যখন নায়িকাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে তখন কি বলে বা কি করে? একটু গভীরে গিয়ে ভাবো কি বলতে পারে ভাইয়া। আন্টি কিছু একটা ভেবে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। যারা আন্টির লজ্জারাঙা মুখখানা দেখে বলে, থাক, আর লজ্জা পেতে হবে না, চলো তোমাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিই। কিন্তু এখনো তো 5টা বাজেনি। আরে প্রস্তুতির একটা ব্যাপার আছে না? কিন্তু তার আগে তোমার ভাইয়াকে একটা কল করো। ঠিক আছে। যারা কল করলো ভাইকে, কিন্তু জাহিন কল কেটে দিল। যারা বলল, ভাইয়া মনে হয় ব্যস্ত তাই কল কেটে দিচ্ছে। কথাটা বলে যারা অয়ন্তীকে নিয়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। আলমারি থেকে একের পর এক শাড়ি নিয়ে অয়ন্তীর গায়ে দিয়ে দেখছে অয়ন্তীকে কোনটাতে সবচেয়ে সুন্দর লাগে। আর অয়ন্তী দাঁড়িয়ে যারার করা পাগলামিগুলা দেখছে। প্রতীক নির্ধারণ করা হয়ে গেছে। ধীরে ধীরে সবাই নির্বাচন অফিস থেকে বের হতে শুরু করেছে। জাহিন আর খলিল তালুকদার মুখোমুখি হয়েছে, তবে কেউ কোনো কথা বলেনি। খলিল তালুকদার শুধু বাঁকা হেসে জাহিনকে পাশ কাটিয়ে চলে যান। জাহিনের কেন জানি খলিল তালুকদারের এই বাঁকা হাসিটা ভালো লাগলো না, কেমন জানি রহস্যময় লাগলো তার কাছে। এই হাসির মাঝে লুকিয়েছে অন্য কিছুর আভাস, যেটার আভাস জাহিন বুঝতে পারলেও কি হতে চলেছে বুঝতে পারছে না। জাহিন পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করলো, অন্য পকেটে হাত ঢুকিয়ে আরেকটা ফোন খোঁজার প্রচেষ্টা করলো, কিন্তু না, ফোন নেই কোনো পকেটে। গেল কোথায়? কোথাও হারিয়ে গেল না তো? কিন্তু না, তার স্পষ্ট মনে আছে সে 2টা ফোনেই পকেটের মধ্যে রেখেছে। তাহলে গেল কোথায়? নুহাস বলল, কি হয়েছে ভাই? আরেকটা ফোন পাচ্ছি না। মানে একটা ফোনটা হারিয়ে ফেলেছি আমি কল করছি, দাঁড়াও। নুহাস কল করলো, কল ঢুকলো কিন্তু কেউ ধরলো না। নুহাস বলল, ভাই কারো হাতে যদি পড়তো তাহলে তো ধরতো, কিন্তু কেউ ধরেনি। সব জায়গাতে ফোন খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। বাধ্য হয়ে সবাই গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে বসতেই জাহিনের নজর পড়ে সিটের নিচে পড়ে আছে ফোনটা। জাহিন ফোনটা হাতে নিয়ে ভাবলো হয়তো কোনোভাবে পকেট থেকে পড়ে গেছে। কায়েব বলল, কই যাবেন, বাড়িতে নাকি পার্টি অফিসে? পার্টি অফিসে চল, প্রচারণার কাজ শুরু করতে হবে। ঘড়ির কাঁটায় 4টা বাজতে 5 মিনিট বাকি। আয়ন্তীকে সুন্দর করে যারা সাজিয়ে দিয়েছে। ল্যাভেন্ডার কালারটা যেন আয়ন্তীর গায়ে খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। সাজ বলতে শুধু চোখে গাঢ় করে কাজল দিয়েছে আর ঠোঁট জোড়া গোলাপি লিপস্টিক দিয়ে রাঙিয়েছে, তাতেই অয়ন্তীকে অপূর্ব লাগছে।
খোপার এক সাইডে দুইটা বড় লাল গোলাপ গুজে দিয়ে যারা অয়ন্তীকে পা থেকে মাথা পর্যন্ত পরাগ করে। আহ ভাবি, তোমাকে সত্যি আজ অপূর্ব লাগছে দেখতে। নিশ্চিত আজ ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করবেই করবে। অয়ন্তী লাজুক হাসলো। সত্যি কি আজ তার নেতামশাই তাকে দেখে হার্ট অ্যাটাক করবে? আজকের রাতটা কি তার জীবনে বিশেষ একটা রাত হতে চলেছে, যেই রাতটা সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেওয়া যাবে? যারা তারা দিয়ে বলে, ভাবি এবার জলদি চলো, নিচে হয়তো গাড়ি অপেক্ষা করছে তোমার জন্য। অয়ন্তী মুস্কি এসে ফোন আর হ্যান্ডব্যাগ নিয়ে বের হয়ে পড়লো। শেখ বাড়ির মেইন গেট থেকে বের হয়ে দেখে জাহিনের গাড়ি দাঁড়িয়ে আছে। যারা এসেছে অয়ন্তীকে এগিয়ে দিতে। অয়ন্তী যারাকে হাত নাড়িয়ে টাটা দিয়ে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পরে গাড়ি চলতে শুরু করলো। গাড়িটা চোখের আড়ালে মিলিয়ে গেলে যারা বাড়ির ভেতরে চলে আসে। অয়ন্তী চুপচাপ পেছনের সিটে বসে আছে। যে রিয়াক্ট করছে তার দিকে এক পলক তাকালো। মুখে কালো মাস্ক পরে আছে লোকটা। অয়ন্তী ফোনের পাওয়ার অন করে টাইমটা দেখলো। 8 ঘন্টা হয়ে গেছে, এখনো জাহিনের দেখা পাচ্ছে না। লোকটা কত দূরে আছে যে এত সময় লাগছে যেতে? অয়ন্তী ড্রাইভারকে প্রশ্ন করলো, আর কতক্ষণ লাগবে? এই তো ভাবি, চলে এসেছি, আর কিছুক্ষণ। আরো 20 মিনিট অতিক্রম হওয়ার পর গাড়ি থামলো। অয়ন্তী বুঝলো তার মানে সে এসে গেছে। যখনই গাড়ি থেকে নামতে উদ্যত হবে নিবে, তখনই গাড়ির দু সাইডে দরজা খুলে দুজন কালো পোশাকধারী লোক উঠে বসলো অয়ন্তীর দুপাশে। অয়ন্তী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? এরা কারা? আর জাহিনী বা কোথায়? অয়ন্তীর মস্তিষ্ক সাড়া দিয়ে বলল, কি হতে চলেছে এই মুহূর্তে তার সাথে? সে কারো পাতা ফাঁদে পা দিয়ে ফেলেনি তো আবার? অয়ন্তী ভয়ের তো গলায় বলে, কারা আপনারা? 3 জনের মধ্যেই কেউ কোনো উত্তর দিল না। গাড়ি পুনরায় চলতে শুরু করলো। ভয়ে অয়ন্তীর হাত পা ঈষৎ কাঁপছে। তারপরও চিৎকার করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? গাড়ি থামান, আমি নামবো। ড্রাইভিং সিটে বসা লোকটা ধমকের স্বরে অন্য ছেলে দুটোকে বলে, আরে গাধার বাচ্চারা, মেয়েটাকে অজ্ঞান কর, মারা খাওয়াবি নাকি? হ্যাঁ করছি। অয়ন্তীর বুকটা ধক করে উঠল। ভয়ে চিৎকার করতে নিলে একটা ছেলের সাথে সাথে রুমাল দিয়ে অয়ন্তীর নাক মুখ চেপে ধরে। ধীরে ধীরে অয়ন্তীর শরীরটা নিস্তেজ হয়ে এলো। কণ্ঠ রোধ হয়ে এলো। চোখের সামনে নেমে এলো ঘোর অন্ধকার। চোখের পাতা হাজার চেষ্টা করেও অয়ন্তী খুলে রাখতে পারল না। অয়ন্তী জ্ঞান হারিয়ে ফেলে। ছটফট করার কারণে খোপায় গুজে রাখা গোলাপ ফুল দুটো থেকে কয়েকটা পাপড়ি অনাদরে ঝরে পড়লো অয়ন্তীর কাঁধে। জাহিন রাত 8টার দিকে বাড়ি ফিরে। সদর দরজায় কাজের লোক খুলে দেয়। জোহরা বেগম ছেলেকে একা আসতে দেখে পেছন থেকে ছেলেকে ডেকে বলেন, তুই একা যে, অয়ন্তী কোথায়? জাহিন তাজ্জব বনে গেল মায়ের এখনো কথা শুনে। অয়ন্তী কোথায় মানে? জাহিন মায়ের দিকে ফিরে হতভম্ব হয়ে বলে, অয়ন্তী কোথায় মানে? জোহরা বেগম চিন্তিত স্বরে বলেন, অয়ন্তী কোথায় মানে? কি বলছিস কি তুই? অয়ন্তীর তো তোর সাথে থাকার কথা। মায়ের এহেন কথা শুনে জাহিন কিং কর্তব্য বিমূঢ়। অয়ন্তী তার সাথে থাকার কথা মানে? সে তো সারাদিন এই নির্বাচনের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিল। জাহিন অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে চেয়ে রইল মায়ের ফোনে। কি বলা উচিত তার এই মুহূর্তে? জোহরা বেগম পুনরায় বলে, মেয়েটাকে তুই মেসেজ করে বলিসনি যে 5টার দিকে তৈরি হয়ে থাকার জন্য? কি সারপ্রাইজ দিবি তুই? জাহিন কথা বলার খেই হারিয়ে ফেলেছে। সে কখনো অয়ন্তীকে এমন মেসেজ করলো? জোহরা বেগমের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ির সকলের ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে। মায়ের সাথে বোনও সবটা খুলে বলল। জাহিন সব শুনে বাকরুদ্ধ হয়ে পড়ল। তার ফোন থেকে কখন মেসেজ গেল? সে তো কোনো মেসেজ করেনি অয়ন্তীকে। মনে পড়ে গেল ওই মুহূর্তের কথা, যখন জাহিনের সাথে ওই অচেনা লোকটার ধাক্কা লেগেছিল। তখন কি কোনোভাবে লোকটি তার ফোন চুরি করেছিল? আর সে পরে ভেবেছিল ফোনটা হারিয়ে গিয়েছে, কিন্তু চুরি করলেও বা তার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে। তাহলে ফোনের পাসওয়ার্ড খুলে কি করে মেসেজ করলো? ফোনের পাসওয়ার্ডটা সে ছাড়া তো কেউ জানে না। জাহিন দ্রুত হাতে যে ফোনটা হারিয়েছিল সে ফোনটা পকেট থেকে বের করে মেসেজ অপশনে ঢুকে। না, অয়ন্তীকে করা কোনো ধরনের মেসেজ নেই তার ফোনে। তাহলে কি করে অয়ন্তীর কাছে এমন মেসেজ আসলো? কোনোভাবে কি ফোন থেকে সিম খুলে অন্য ফোনে ঢুকিয়ে মেসেজটা করেছে? জাহিন সেটিং অপশনে ঢুকে দেখে তার সিম দুটো উল্টোপাল্টা হয়ে আছে। তার ভাবনাটাই ঠিক হলো, এমনটা করে অয়ন্তীকে মেসেজ করা হয়েছে আর পরে সেটা ডিলিট করে তার ফোনে পুনরায় সিম দুটো ঢুকিয়ে ফোনটা গাড়িতে রেখে দিয়েছে। কিন্তু গাড়িতে কি করে রাখলো? গাড়ি তো লক করা ছিল। জাহিনের মাথা কাজ করছে না। এতটা বোকামি কি করে করলো তার পরিবার? তার সাথে কথা না বলে অয়ন্তীকে বাড়ি থেকে বের হতে দিল এই সামান্য একটা মেসেজের উপর ভিত্তি করে? জাহিন গম্ভীর গলায় বোনকে প্রশ্ন করলো, মেসেজটা পাওয়ার পর আমাকে কল করলি না কেন? যারা ভয়ে ভয়ে বলে, ভাইয়া আমি কল করেছি, কিন্তু তুমি কেটে দিয়েছিলে, তাই আমরা ব্যস্ত ভেবে তোমাকে আর বিরক্ত করিনি। জাহিন আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। সময় নষ্ট করা যাবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। অলরেডি 4 ঘন্টা পেরিয়ে গেছে অয়ন্তী নিখোঁজ হওয়ার। জাহিন বাড়ি থেকে বের হয়ে চিলেকোঠার ঘরটাতে আসে। সেখানে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ ভেসে আছে 5টা কম্পিউটার স্ক্রিনে।
জাহিন বিকাল 5টার দিকের ভিডিও ফুটেজ দেখা শুরু করলো, চোখ মুখ শক্ত রেখে। অয়ন্তী বাড়ি থেকে বের হয়েছে। অয়ন্তীর এমন সাজসজ্জা দেখে জাহিনের চোখ মুখের শক্ত ভাবটা মিলিয়ে যায়। মুগ্ধ চোখে কম্পিউটারের দিকে চেয়ে রইল। ধীরে ধীরে সবটা ভিডিও ফুটেজ দেখলো জাহিন। যেই গাড়িটা করে অয়ন্তীকে কিডন্যাপ করা হয়েছে সেই গাড়িটা সেম জাহিনের গাড়ির মতো, কিন্তু গাড়ির কোনো নাম্বার প্লেট নেই। সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ দেখে গায়ের কোটিটা খুলতে খুলতে চিলেকোঠার ঘর থেকে জাহিন বের হলো। বের হয়েই হাতের কোটিটা রাগে দৌড়ে ছুঁড়ে ফেললো। এই ঠান্ডার মাঝেও তার শরীর ঘামছে। ভিডিওতে দেখা অয়ন্তীর হাসি খুশি মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার। কতটা খুশি ছিল মেয়েটা, আর সেই হাসি খুশি চেহারার মেয়েটা কি অবস্থায় আছে এখন। এসব ভেবে জাহিনের চল শক্ত হয়ে এলো। নিজেকে শান্ত যেন বড্ড দুর্বিষহ হয়ে পড়ছে তার জন্য। কি করে অয়ন্তীকে খুঁজে বের করবে, বড্ড ক্লান্ত লাগছে নিজেকে আজকে। চিলেকোঠার ঘরটা সিঁড়ির মাঝে জাহিন ধপ করে বসে পড়ল। জাহিনের দিকে সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে। জাহিন জোরে জোরে শ্বাস ফেলছে, ক্রোধে তার শরীর কাঁপছে। হাত মুষ্টিবদ্ধ করে রেখে চেয়ে রইল লাইটের আলো পড়া সবুজ ঘাসের দিকে। মনে মনে বারবার বলছে, কোথায় খুঁজবো আপনাকে অয়ন্তী, কোথায় খুঁজবো আপনাকে এই এত বড় শহরে। ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে। যত রাত বাড়ছে শীতের তাপ তত বাড়ছে। কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। কাছের জিনিসটা দেখা গেলেও দূরের জিনিসটা যেন দেখা বড্ড দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এই ঘন কুয়াশার মাঝেই জাহিন 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটাই অয়ন্তীর ফোনের লাস্ট লোকেশন হিসেবে ট্রেস করা হয়েছে। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, কিন্তু রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করলেও কুয়াশার কারণে গাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে না, যার জন্য গাড়িটা কোনো রাস্তা দিয়ে গেছে তাও বোঝা যাচ্ছে না। জাহিনের পাঞ্জাবির হাতা গোটানো, গলার দিকে 2টো বোতাম খোলা, চুল উস্কো খুস্কো হয়ে আছে। টেনশনে শরীর গরম হয়ে আছে তার। হাতে তার জ্বলন্ত সিগারেট। ক্ষণে ক্ষণে সেটা ঠোঁটের মাঝে রেখে শরীরের নিকোটিনের চাহিদা মেটাচ্ছে। এই পর্যন্ত 7 থেকে 8টা সিগারেট খেয়ে ফেলেছে সে। সিগারেট খাওয়া জাহিনের তেমন অভ্যাস নেই, কিন্তু আজ যেন এই না হওয়া অভ্যাসটা তরতর করে বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। নির্বাচন অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজের সবটা দেখেছে তার গাড়িতে কি করে ফোনটা রাখা হয়েছে। লোকটার সমস্ত শরীর কালো পোশাক দিয়ে আবৃত ছিল। মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরা ছিল, যার জন্য চাইলেই চিনতে পারেনি মানুষটিকে। তবে লোকটি যে একজন দক্ষ কারিগর গাড়ির লক খোলার জন্য সেটা জাহিন খুব ভালো করে বুঝতে পেরেছে। পুলিশের কাছেও যেতে পারছে না অয়ন্তীর কিডন্যাপিং কেসটা নিয়ে। একবার যদি এই ঘটনাটা লিক হয়ে যায় তাহলে অয়ন্তীর চরিত্রে কালো দাগ পড়ে যেতে বেশি সময় লাগবে না। তাই যা করার নিজেদেরকেই করতে হবে, সেটাও রাতের মাঝে। জাহিনের পেছনেই রিহান দাঁড়িয়ে আছে। সমস্ত গার্ডার দলের ছেলেরাই কুয়াশার মাঝেই অয়ন্তীকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। রিহান ভয়ে ভয়ে বলে, ভাইয়া আর খেও না, তোমার অভ্যাস নেই। জাহিন চোখ বন্ধ করে লম্বা এক টান দিল সিগারেটে। এতটুকু সময় বোঝা হয়ে গেছে তার অয়ন্তীকে টাকার জন্য কিডন্যাপ করা হয়নি, বরং শত্রুতার জেদ ধরে এটা করেছে। আর কে করেছে এটাও ভালো করে জানে। একবার শুধু অয়ন্তীকে খুঁজে পাক, তারপর ওই খলিল তালুকদারকে সে দেখে নেবে। শত্রুতা হলো গিয়ে তার সাথে, কিন্তু তার জন্য তার বউকে কেন এই শত্রুতার মাঝে টেনে আনবে? বউ তার কি ক্ষতি করেছে? এভাবে যদি পরিবারের সদস্যদের উপরে হাত দেয় তাহলে তো নিজের এই শান্তশিষ্ট রূপটা ধরে রাখা মুশকিল হয়ে যাবে সকলের সামনে। মাথায় ঘুরপাক খাচ্ছে নানা ধরনের বাজে বাজে চিন্তা ভাবনা। অয়ন্তীর উপর অত্যাচার করছে না তো কিডন্যাপাররা, তার উপর শোধ নেওয়ার জন্য? মেয়েটা যে বড্ড দুর্বল হৃদয়ের। রাগে জাহিনের চোয়াল শক্ত হয়ে এলো। চোখ দুটো লাল হয়ে আছে, পানি টলমল করছে 2 চোখ। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা সিগারেটটা ফেলে রেগে মেগে গগন কাঁপিয়ে চিৎকার করে সামনে থাকা মাঝারি সাইজের গাছটা সজোরে লাথি মারে। গাছটার সাথে সাথে মাঝ বরাবর ভেঙে যায়। সবাই চমকে জাহিনের দিকে তাকায়। জাহিন নিজের কোমরে 2 হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। ইচ্ছে করছে খলিল তালুকদারকে জনসম্মুখে এনে সকলের সামনে কুকুরের মতো পিটাতে, তাহলে যদি রাগের পরিমাণটা একটু হলে কমে। জাহিন হিংস্র গলায় নুহাসকে হাঁক ছেড়ে ডাকলো। নুহাস রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখেছিল। জাহিনের ডাক শুনে দৌড়ে আসে। জাহিন বলল, গাড়িটা কোন রাস্তা দিয়ে গেছে ট্রেস করা গেছে? নুহাস কাচুমুচু হয়ে বলে, না ভাই, আসলে কুয়া। নুহাসকে বলার সুযোগ না দিয়ে জাহিন চেঁচিয়ে বলে ওঠে, কি বাল ফালাইতাছস তোরা, যে এতজন মিলে একটা গাড়ি ট্রেস করতে পারছস না? নুহাস ঢোক গিলল। নম্র ভদ্র জাহিন যে ভীষণ ক্ষেপে গেছে বেশ বুঝতে পারছে সে। এই মুহূর্তে কিডন্যাপারদের মাঝে কাউকে যদি হাতের কাছে পায় জাহিন, তার সাথে কি যে হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। নুহাস পুনরায় কিছু বলতে যাবে, তখনই একজন গার্ড হাঁপাতে হাঁপাতে এসে বলে, স্যার, গাড়িটা ট্রেস করা হয়ে গেছে। জাহিন কিছু বলার আগে নুহাস বলল, কোথায়?
আশেপাশে গাড়িটা দেখা গেছে, আর নয়তো দিরামগঞ্জ পেরিয়ে অন্য শহরেও ঢুকতে পারে। যেহেতু ওখানে সিসি ক্যামেরা লাগানো নেই, তাই বলা যাচ্ছে না এক্স্যাক্টলি গাড়িটা কোথায় গিয়ে থেমেছে। জাহিন আনমনে আওড়ালো। দিরামগঞ্জ কথাটা বলে জাহিন নিজের ফোন বের করলো। কল লিস্টে গিয়ে একটা নাম্বার বের করে ফোন করলো। 2 বার রিং হতেই জাহিন ভারী কণ্ঠে বলল, আমি বলছি। ফোনের অপর প্রান্ত থেকে কি বলল শোনা গেল না। জাহিন পুনরায় বলা শুরু করলো, তোর শহরে একটা কালো রঙের গাড়ি ঢুকেছে। হয়তোবা সেই গাড়িতে থাকা লোকজন একটি মেয়েকে কিডন্যাপ করেছে। শহরে যেই প্রান্তে থাকুক না কেন, ওদের খোঁজ আমার চাই, বুঝতে পেরেছিস? আর ছেলেগুলোকে অক্ষত রাখবি, ওদেরকে আমি পরে দেখে নেব। বলেই ফোন কেটে দিয়ে গার্ডকে উদ্দেশ্য করে বলে, এই রাস্তা দিয়ে যতগুলো রাস্তা মিলিত হয়েছে সব জায়গাগুলোতে লোক পাঠাও। পুরো জায়গা তন্ন তন্ন করে খুঁজবে, একটা জায়গাও যেন বাদ না পড়ে। গার্ড চলে যায় জাহিনের কথা শুনে। জাহিন গাড়িতে উঠে বসে নুহাসকে বলল, গাড়ি স্টার্ট দে। প্রত্যেকটা গাড়ি পুনরায় চলতে শুরু করলো এই ঘন কুয়াশার মাঝে। জাহিন ফোন বের করে আন্টির নাম্বারে কল করলো না, ফোন সুইচ অফ বলছে। একবার শুধু ওই ছেলেগুলাকে হাতের কাছে পাক, তারপর যে হাত দিয়ে আন্টির ফোন সুইচ অফ করেছে সেই হাত দিয়ে যেন আর জীবনে ফোন বন্ধ না করতে পারে সেই ব্যবস্থা জাহিন নিজ হাতে করবে। 3 জন পুরুষ গোল হয়ে বসে রয়েছে, তাদের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। 3 জনের হাতেই মদের বোতল। একজন পুরুষ বলে ওঠে, ওই জননেতা জাহিন আমাদের খুঁজে বের করে ফেলবে না তো? আরে না, যদিও সিসি ক্যামেরাতে ধরা পড়ি তাহলে কুয়াশার কারণে বুঝতে পারবে না গাড়ি কোন দিকে গেছে। 2টো এলাকা পেরিয়ে এখানে এসেছি, এত সহজ না ধরা। এখানে আস্তে আস্তে গাড়ির তেল ফুরিয়ে যাবে, ওই ব্যাটার। আলম চিন্তিত হয়ে বলল, কিন্তু ভাই, মেয়েটা এখনো ওঠে না কেন? মরে টরে গেল নাকি? মানিক চেঁচিয়ে বলল, ওই পিন্টোর বাচ্চা, তুই কি ক্লোরোফর্মের ডোজটা বেশি দিয়ে ফেলেছিস নাকি? পিন্টু ভয়ে ভয়ে বলল, না না, এত বেশি দেইনি আমি। তাহলে ওঠে না কেন? আলম এক ঢোক মদ খেয়ে আশালীন ভঙ্গিতে বলে ওঠে, ভাই, মালটা কিন্তু দেখতে হেভি টসটসে। যদি একটু টেস্ট করতে পারতাম তাহলে শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যেত। মানিক আলমকে লাথি মেরে বলে, শালা মাইন্ড ঠিক কর। বস বলেছে মেয়েটার গায়ে যেন একটু আঁচড় না লাগে, আর তুই মনে মনে এসব চিন্তা করে বসে আছস। যা, খাবারের কিছু কিনে নিয়ে আয়। আর কতক্ষণ বসে বসে এই মদ গিলবো? আমি পারবো না, তোরা যা, আমি আছি এখানে। হ, তোকে রেখে যাই এখানে। আর মেয়েটির সাথে তুই উল্টাপাল্টা কিছু করে বসিস। চুপচাপ খাবারের কিছু নিয়ে আয়, যা। পিন্টু আর আলম চলে গেল, রয়ে গেল শুধু মানিক এই পোড়া বাড়ির সামনে। অন্তি পিটপিট চোখে তাকালো, চারিদিকে অন্ধকার দেখে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কিছুক্ষণ চোখ বুজে থেকে পুনরায় তাকালো। শোয়া অবস্থায় পুরো জায়গাটা ঘাড় ঘুরিয়ে দেখলো সে। ঘরের মধ্যে ভাগে একটা লাইট জ্বলছে, যেটার আলো খুবই ক্ষীণ। অন্তি ধীরে ধীরে উঠে বসলো। উঠে বসতে মাথাটা চক্কর দিয়ে উঠল, খুব যন্ত্রণা হচ্ছে মাথায়। অন্তি বাহাত দিয়ে মাথাটা চেপে ধরে আবারও চারিদিকে নজর পড়লালো। কোথায় আছে সে? এটা কোন জায়গা? কেমন জানি গা ছমছমে পরিবেশ। নিজের গা থেকে একটা বাজে গন্ধ আসছে। আমাদের গা গুলি আসছে এই গন্ধে। মনে হচ্ছে ভেতরের সবকিছু বেরিয়ে যাবে এক্ষুনি। আমাদের সাথে সাথে গায়ের উপরে থাকা চাদরটা সরিয়ে ফেলে। এই চাদর থেকে মোবিল আর মদের তীব্র গন্ধ আসছে। অয়ন্তীর চোখে ক্ষীণ আলো সয়ে আসতে চারদিকে সবকিছু সে অল্প অল্প দেখতে পাচ্ছে। বিকালের দিকে সবকিছু মনে পড়তে আন্তি উঠে দাঁড়ায়। বাইরে থেকে কারো গুনগুনানোর সুর ভেসে আসছে। আন্তি খালি পায়ে আস্তে আস্তে হেঁটে জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখে একজন পুরুষ আগুন জ্বালিয়ে বসে আছে আর মদ খাচ্ছে। আর বাকি দুজন কোথায়? অয়ন্তী বাইরের জায়গাটা পর্যবেক্ষণ করলো। চারিদিকে গাছগাছালিতে ভরা। অয়ন্তী শুকনো ঢোক গিলল। এই সুযোগে তাকে পালাতে হবে। অয়ন্তী নিঃশব্দে হেঁটে দরজার কাছে গিয়ে দরজার হাতলে হাত রেখে টান দিলে বাইরে থেকে দরজা বন্ধ। অয়ন্তী শরীরের সমস্ত শক্তি কাটিয়ে দরজা টান দিল, কিন্তু খুলল না। দরজার টানাটানির শব্দ পেয়ে মানিক পেছন ফিরে তাকে চিৎকার করে বলে,